হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিয়ে এসেছি জেনেট ইনস্টিটিউটের পক্ষ থেকে ক্লাস 12-এর তোমাদের একটা নতুন ক্লাস, যে ক্লাসে আমরা আলোচনা করব রাদারফোর্ড এক্সপেরিমেন্ট সম্পর্কে। তো এই ক্লাসটা সম্পূর্ণ ফ্রি এবং যেটা তোমরা আমাদের জেনিথ ইনস্টিটিউটের জেনিথ ইউটিউব চ্যানেলে দেখতে পারবে এবং জেনিথ জেই ফেসবুক চ্যানেলেও তোমরা দেখতে পাবে। আমাদের লক্ষ্য হচ্ছে তোমরা যাতে ফ্রিতে পড়াশোনা করতে পারো এবং আমাদের যে কনসেপ্ট, এই ক্লাস 12-এর কনসেপ্ট, সেটা তোমাদেরকে বোঝানো। তাহলে আজকে আমাদের যে এক্সপেরিমেন্টটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জেনিথ ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা যেটা পড়ছি আজকে, সেটা হচ্ছে রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। তো রাদারফোর্ড এক্সপেরিমেন্ট বেসিক্যালি মডার্ন ফিজিক্সের একটা পার্ট। এটা দেখবে তোমাদের ইউনিট 8-এর অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই এই পোর্শনে রয়েছে এবং এখান থেকে তোমাদের মোটামুটি 6 মার্কসের কোশ্চেন আসে, যেটা হচ্ছে 3x2, অর্থাৎ 3 নম্বরে দুটো কোশ্চেন আসবে। তাহলে এই রাদারফোর্ড মডেল সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে, কারণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অর্থাৎ PYQ ফলো করে থাকো তাহলে দেখবে 2022 সালে এই রাদারফোর্ড এক্সপেরিমেন্ট থেকে কোশ্চেন এসেছিল। তাহলে এখান থেকে আমাদেরকে জানতে হবে এই রাদারফোর্ড এক্সপেরিমেন্টটা কী এবং তার ইতিহাস কী। তাহলে প্রথমেই আমাদের আসা যাক যে ইলেকট্রন। তোমরা সবাই জানো ইলেকট্রন কি। তাহলে ইলেকট্রনের আবিষ্কারক কে? ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী জে থমসন। তাহলে থমসন পরমাণুর গঠন সম্পর্কে কি মডেল দিয়েছিলেন? পাম পুডিং মডেল। তাহলে প্রথমেই আমরা আলোচনা করি এই পাম পুডিং মডেলটা অ্যাকচুয়ালি কি। তাহলে বেসিক্যালি আমরা যদি দেখি পাম পুডিং মডেল, তাহলে দেখো এই পাম পুডিং মডেলে ইলেকট্রনগুলো কি হচ্ছে, এইভাবে রয়েছে। অর্থাৎ পাম বলতে কি বোঝায় আর পুডিং বলতে কি বোঝায়? যদি দেখে থাকবে যে ব্রিটিশ বা ইউকের ওখানে ডেজার্ট বা মিষ্টি, এই ডেজার্ট বা মিষ্টিতে পুডিং একটা ওদের একটা ফেমাস জিনিস। সেটা কি? পুডিং হচ্ছে দেখবে একটা হলুদ রঙের একটা সমসত্ব দ্রবণ, আর তার মধ্যে কাজু কিশমিশ বা ফলমূলের টুকরো সেসব দেখবে পাম হিসাবে থাকে। অর্থাৎ পাম বলতে সোজা কথায় কাজু কিশমিশ, বা বলতে পারো যদি একটা ফ্রুট কেককে দেখো তাহলে একটা ফ্রুট কেকের মধ্যে যে কাজু কিশমিশ মোরব্বা বা চেরি এগুলো দেয়া থাকে তাহলে সেগুলো হচ্ছে পাম, আর পুরো কেকটা হচ্ছে কি পুডিং। তাহলে এই পাম পুডিং মডেলে কি বলে যে প্রত্যেকটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো হচ্ছে কি এই পামের আকারে থাকবে, আর বাকি যে অংশটা অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে পুডিং। অর্থাৎ এই অংশটা ইলেকট্রন যেহেতু ঋণাত্মক আধানগ্রস্ত এবং পুরো পরমাণুটা কি নিস্তড়িত, তাহলে পুরো পরমাণুটা যদি নিস্তড়িত হয় তাহলে এই অংশটা কি হবে, এটা হবে ধনাত্মক আধানগ্রস্ত। ধনাত্মক আধানগ্রস্ত। তাহলে এই জায়গাটা যদি ধনাত্মক আধানগ্রস্ত হয় তাহলে এটাই হচ্ছে পরমাণু সম্পর্কে ধারণা দিয়েছিলেন। কে দিয়েছিলেন? বিজ্ঞানী জে থমসন। এবার আমরা যেটা আলোচনা করব বলেছি আগে কি, রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। আর মজার কথা হচ্ছে এই যে রাদারফোর্ড, ইনি হচ্ছেন জে থমসনেরই স্টুডেন্ট এবং উনি কি করেছিলেন, এই পরমাণুর গঠন সম্পর্কে জানার জন্য উনি রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা করেছিলেন। এই আলফা কণা পরীক্ষাটা কি? আলফা কণা পরীক্ষাটা হচ্ছে যে আলফা কণা বলতে আমরা বেসিক্যালি কি বুঝি, যে আলফা কণা বলতে নাথিং বাট হিলিয়ামের নিউক্লিয়াস, অর্থাৎ 2He4 এই নিউক্লিয়াস। তাহলে দেখো এটা যদি হিলিয়ামের নিউক্লিয়াস হয় তাহলে এর আধান কত হয়? আলফা কণার যে আধান হয় এটা হচ্ছে 2e, অর্থাৎ দুটো ইলেকট্রনের আধানের সমান। কিন্তু ইলেকট্রন ঋণাত্মক আধানগ্রস্ত, এটা কি ধনাত্মক আধানগ্রস্ত। তাহলে আমরা একটা আলফা কণা দিয়ে যদি এই পরমাণুটাকে আঘাত করি তাহলে বাস্তবে কি হবে, পরমাণুর পুরোটা তো ধনাত্মক আধানগ্রস্ত আর আলফা কণাও ধনাত্মক আধানগ্রস্ত। তাহলে দুটো ধনাত্মক আধান একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে। তার মানে আলফা কণা যদি আমরা আলফা কণা পরমাণুর দিকে নিক্ষেপ করি তাহলে সেই আলফা কণা ফেরত আসার কথা। তাহলে এই এক্সপেরিমেন্টটাই রাদারফোর্ড করেছিলেন। তাহলে দেখা যাক রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা কি। তাহলে বেসিক্যালি যদি আমরা রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটাকে দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, তাহলে দেখো এখানে বেসিক্যালি রাদারফোর্ড Bi84 এই একটা নিউক্লিয়াস নিয়েছিলেন
এবং Bi84 নিউক্লিয়াস থেকেই কি হয়, আলফা কণা নিশ্চিত হয়। এবং এই পুরোটাকে কিসের মধ্যে রেখেছিলেন, সীসা অর্থাৎ লেড। এই সীসার মধ্যে এই জন্যই রাখা হয়, সীসা হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণকে কি করে, শোষণ করে নেয়, যাতে এটা পরিবেশে ছড়িয়ে না পড়ে। পরিবেশে ছড়িয়ে পড়লে কি ঘটবে, পরিবেশে ছড়িয়ে পড়লে ডিএনএর মিউটেশন ঘটিয়ে দেবে বা পরবর্তী প্রজন্ম হ্যান্ডিক্যাপ তৈরি হবে। তাহলে এই জন্য এটাকে সীসার আস্তরণে রাখা হয়। এবার উনি কি করেছিলেন, এই এক্সপেরিমেন্টটা করেছিলেন একটা সোনার পাতের ওপর, অর্থাৎ গোল্ড ফয়েলের ওপর। এবং এই যে পাতটা, এটা থিকনেস হচ্ছে 2.1 × 10⁻⁷ এত মিটার। তার মানে দেখো খুবই সূক্ষ্ম। খুবই সূক্ষ্ম বলতে কি, যে সোনার একটা জাস্ট রাং পাত, যেরকম তোমরা দেখবে মিষ্টির দোকানে যদি যাও, সেখানে কি দেখবে, যে একটা রূপোর আস্তরণ দেয়া থাকে বা রূপোর একটা কোটিং দেয়া থাকে মিষ্টির ওপর। সেরকমই সোনার যদি কোটিং এরকম পেতে চাও, বা ভবিষ্যতে যদি তোমরা কোনোদিন বুজখালি পাতে চাও, তাহলে সেখানে দেখবে যে সোনার এইরকম রাং দেয়া তোমাকে চা পরিবেশন করবে। তাহলে সেই রকমই একটা সোনার পাতকে উনি রেখেছিলেন বা ফয়েলকে রেখেছিলেন। এবং এই পুরোটাকে বোঝার জন্য উনি এই পুরোটাকে রেখেছিলেন একটা ডিটেক্টরের মধ্যে, যে ডিটেক্টরের ভেতরের অংশে কোটিং ছিল জিঙ্ক সালফাইডের, অর্থাৎ ZnS এর। জিঙ্ক সালফাইড কেন রাখা হচ্ছে, কারণ জিঙ্ক সালফাইড রাখার কারণ হচ্ছে, জিঙ্ক সালফাইড যখনই আলফা কণার সাথে রিয়াকশন করে তখনই ব্ল্যাক স্পটের সৃষ্টি করে। অর্থাৎ যদি আমাদের কি পরীক্ষা পাবো বলেছিলাম, যে যদি পরমাণুটা এই সোনার পাতের যে পরমাণুর দ্বারা এই যদি আলফা কণা বিক্ষিপ্ত হয়, তাহলে এই জায়গায় আমরা বেশি পরিমাণে কি পাবো, কালো স্পট বা ব্ল্যাক স্পট পাবো। কিন্তু পরীক্ষাটা যখন করা হয় তখন দেখা যায় যে এই আলফা কণাগুলো বেশিরভাগই অবিক্ষিপ্ত অবস্থায় কি করছে, পরমাণু মানে এই সোনার পাতকে ভেদ করে চলে যাচ্ছে। তাহলে কি ফেরত আসছে না, হ্যাঁ ফেরত আসছে। সেই ফেরত আসছে একটা, কিসে একটা, যে 1 in 8000, অর্থাৎ 8000 সংখ্যক আলফা কণার মধ্যে একটা আলফা কণা মাত্র ফেরত আসছে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে পরমাণুর ভেতরটা পুরোপুরি ফাঁপা বা ফাঁকা। তাহলে এই যে পরমাণুর এই পার্সেন্টেজটাকে যদি আমরা দেখি, তাহলে এটা হবে 0.14%। অর্থাৎ রাদারফোর্ড মডেলে আমরা বলতে পারি যে পরমাণুর মধ্যে 99.86% হচ্ছে ফাঁকা। তাহলে স্ট্রাকচারটা কিরকম, তাহলে এইটা যদি আমরা বাস্তবে কল্পনা করি, ধরো সাপোজ তুমি যে ঘরে আছো, এই ঘরটাকে একটা পরমাণু হিসাবে কল্পনা করো। তাহলে ঘরটাকে যদি একটা পরমাণু হিসাবে কল্পনা করা হয়, তাহলে সেটা হচ্ছে একটা পরমাণু। আর এই ঘরের মধ্যে যদি কোনো কণায় যদি একটা ছোট বালি কণাকে তুমি নাও, বালির টুকরোকে, তাহলে সেটা হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ পরমাণুর কেন্দ্রক। রাদারফোর্ড এই যে একটা ফিরে আসছে, সেটা কার জন্য, পরমাণুর কেন্দ্রককে। এবং যেটা রাদারফোর্ড পরমাণুর কেন্দ্রক বলেই বলেছিলেন, অভিহিত বা চিহ্নিত করেছিলেন, যা পরবর্তীকালে নিউক্লিয়াস নামকরণ হয়। তাহলে এই একটা 8000-এর মধ্যে ফেরত আসছে, এটা কেন আসছে, এটা নিয়ে আমরা এবার আলোচনা করব। তাহলে দেখো, যদি আমরা দেখি, তাহলে এটা ধরো সোনার নিউক্লিয়াস। এবার দেখা যাচ্ছে যে যখনই আমরা উচ্চ গতিশক্তি সম্পন্ন একটা আলফা কণা দিয়ে আঘাত করছি, তখন এই আলফা কণাটা কি হচ্ছে, এখানে যাচ্ছে এবং তারপরে আবার রিটার্ন করে ফিরে চলে আসছে। তাহলে এই আলফা কণাটা দেখো যাচ্ছে, কিন্তু দেখো নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ তার বহু দূর থেকেই কিন্তু সে ফিরে চলে যাচ্ছে। অর্থাৎ জিনিসটা কেমন, অর্থাৎ জিনিসটা ফর এক্সাম্পল, ধরো তুমি চেনা জানা কাউকে দূর থেকে দেখতে পাচ্ছ, তো তার কাছে যাচ্ছ। এখন তার বাবা যদি সামনে দাঁড়িয়ে থাকে, কি করবে, অবভিয়াসলি পাশ দিয়ে পালিয়ে যাবে। তো এখানেও অনেকটা সেরকম টাইপের ঘটনাই ঘটছে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এই যে দূরত্বটা, অর্থাৎ সর্বনিম্ন যে দূরত্ব পর্যন্ত নিউক্লিয়াসের কেন্দ্র থেকে যেতে পারছে, এই যে সর্বনিম্ন দূরত্বটা, এটাকেই বলা হয় নিকটবর্তী সান্নিধ্য দূরত্ব। অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলতে পারো ক্লোজেস্ট
অ্যাপ্রোচ ডিস্টেন্স। তাহলে এই নিকটবর্তী সান্নিধ্য দূরত্ব কি হচ্ছে, যে আলফা কণাটি নিউক্লিয়াসের সর্বনিম্ন যে দূরত্ব পর্যন্ত পৌঁছাতে পারছে সেটাই হচ্ছে নিকটবর্তী সান্নিধ্য দূরত্ব। তাহলে নিকটবর্তী সান্নিধ্য দূরত্ব আমরা কি করে নির্ণয় করব? তাহলে দেখো, আমরা যদি ধরে নিই যে আলফা কণার গতিশক্তি হচ্ছে 12 mv², এবং আলফা কণার আধান কত আমরা জানি, আগেই বলেছি 2e, আর এই যে পরমাণুটা বা সোনার, এটা যদি জেডি ধরে নিই, তাহলে এখন কি হচ্ছে দেখো, এই আলফা কণার গতিশক্তি যত নিউক্লিয়াসের কাছে যাচ্ছে এই গতিশক্তিটা স্থিতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ কাইনেটিক এনার্জি উইল বি ট্রান্সফার টু পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই পোটেনশিয়াল এনার্জিতে যদি ট্রান্সফার হয়ে যায়, তাহলে দেখো এই অংশে r0 দূরত্বে আমাদের পোটেনশিয়াল এনার্জি কত হবে, অর্থাৎ তড়িৎ স্থিতিশক্তির মান কত হবে, যে আমরা কি জানি যে Q1 আর Q2 দুটো আধান যখন পরস্পর r দূরত্বে অবস্থান করে, তাহলে তাদের মধ্যে যে স্থিতিশক্তি তার ফর্মুলা কি হয়, যে Q1 ইন্টু Q2 বাই 4πε0 r, এটাই তো ফর্মুলা হয়। তাহলে এই ফর্মুলাটাই যদি এখানে আমরা প্রয়োগ করি, কি আসবে, তাহলে এই ক্ষেত্রে দেখো স্থিতিশক্তি আসবে 2e ইন্টু জেডি বাই 4πε0 r0, লেখা যাবে। এবার আমরা যদি শক্তির সংরক্ষণ সূত্র দেখি, তাহলে শক্তির সংরক্ষণ সূত্রানুসারে কি লিখতে পারবো, যে এই গতিশক্তিটাই 12 mv², এটা সমানই হয়ে যাচ্ছে 2ze² বাই 4πε0 r0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি, r0 সমানই হচ্ছে 2ze² বাই 4πε0 12 mv²। তাহলে এটাই হয়ে যাচ্ছে কি নিকটবর্তী সান্নিধ্য দূরত্বের রাশিমালা। বোঝা গেল? কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। এবার আমরা যেটা দেখবো, যে 2022-এর কোশ্চেন পেপারটা তোমরা যদি একবার খোলো, দেখবে ওখানে কোশ্চেন ছিল যে নিকটবর্তী সান্নিধ্য দূরত্ব কি। তাহলে সেটা আমরা দেখলাম। এখন কোশ্চেন ছিল যে যদি একটা আলফা কণা যার গতিশক্তি হচ্ছে 5.5 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে তার ক্ষেত্রে নিকটবর্তী সান্নিধ্য দূরত্বের মান কত হবে? তাহলে অঙ্কটা করা যাক। তাহলে অঙ্কটা কি বলছি, যে 5.5 মেগা ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন আলফা কণা দ্বারা সোনার পাতকে আঘাত করলে নিকটবর্তী সান্নিধ্য দূরত্বের মান কত হবে? তাহলে এটা এসেছিল কিসে, HS 2022। তাহলে কোশ্চেনটা কিভাবে সলভ করব, আমাদের কি দেয়া আছে, গতিশক্তি দেয়া আছে। কত দেয়া আছে, তাহলে গতিশক্তি কাইনেটিক এনার্জি 12 mv², এটা সমান দেয়া আছে 5.5 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, মেগা মানে কি, 10⁶। তাহলে কি দাঁড়াচ্ছে, 5.5 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি 5.5 ইন্টু 10⁶, আর 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল হয় বলো, 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে এত জুল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, 5.5 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻13 এত জুল। তাহলে এটা হয়ে যাচ্ছে কি গতিশক্তির মানটা। আর সান্নিধ্য দূরত্বের ফর্মুলা কি ছিল, যে r0 সমান ছিল 2z² বাই 4πε0 12 mv²। তাহলে এবার সোনার ক্ষেত্রে জেড এর মান কত হয়, সোনার ক্ষেত্রে জেড হয় 79। তাহলে এই মানটা যদি বসাই 2 ইন্টু 79 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই
আচ্ছা 1/4πε0 মান কত হয় 9 ইন্টু 10⁹ এটা তোমার আমরা স্থিরতড়িৎ বিদ্যায় বা কুলম্বের সূত্রে ওখানে বারবার করেছো। এবার এই মানটাকে যদি বসাই, কোন মানটা এটা কি আছে 5.5 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻13, তাহলে দেখো এখানে 1.6 আর একটা 1.6 কেটে যাবে, আর 10⁻13 যদি কাটি তাহলে ফাইনালি এটা পাচ্ছি কত দেখো 2 ইন্টু 79 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻, এটা দেখো 19 আছে আর এখানে 9 আছে, তাহলে কত হয়ে যাচ্ছে -10, আর নিচে আছে 6, তাহলে -10 থেকে 6, তাহলে কি হচ্ছে দেখো তো এখানে 19 আর 10, তাহলে এটা -10, আর এখানে আছে কত যে 5.5 ইন্টু 10⁻, এটা হচ্ছে +6, তাহলে এটা যদি ওপরে উঠে যাচ্ছে তাহলে এখানে মানটা কত আসছে, তাহলে এই মানটাকে যদি আমরা আলাদা করে ক্যালকুলেট করে নিই তাহলে এই মানটা অ্যাপ্রক্সিমেটলি আসবে 413 মতো ইন্টু 10⁻⁻16 এত মিটার, তাহলে এটা সমানই লিখতে পাচ্ছি দেখো 41.3 ইন্টু 10⁻⁻15 মিটার, তার মানে এটা সমানই আমরা লিখতে পারি 41.3 ফেমটোমিটার বা ফার্মি। তার মানে 1 ফার্মি বা ফেমটোমিটার মানে কি বোঝায় 10⁻⁻15 মিটার। তাহলে দেখো এইটা হতো অ্যান্সার। তাহলে দেখো এইরকম কোশ্চেন যদি আসে অবশ্যই তোমরা পারবে। আচ্ছা এবার আলোচনা করা যাক, তাহলে আমরা কি দেখলাম যে নিউক্লিয়াস থেকে যখন আমরা আঘাত করছিলাম এখানে 1 in 8000 অর্থাৎ 8000টার মধ্যে একটা ইলেকট্রন ফিরে যাচ্ছিল। আচ্ছা তাহলে বাকি ইলেকট্রনগুলোর কি ঘটছে, তাহলে বাকি ইলেকট্রনগুলো দেখা যাচ্ছে যখনই এদিকে ছোড়া হচ্ছে বাকি ইলেকট্রনগুলো যেটা খুব কাছাকাছি আছে এদের বিক্ষেপ ঘটছে, বা এগুলো কিছু কিছু অবিক্ষিপ্ত অবস্থায়, যেগুলো দূরে আছে সেগুলো অবিক্ষিপ্ত অবস্থায় বেরিয়ে যাচ্ছে। তাহলে এইগুলো দেখো সব অবিক্ষিপ্ত আলফা কণা, আর এগুলো কি এগুলো হচ্ছে বিক্ষিপ্ত আলফা কণা। এবং দেখো এই যে বিক্ষেপটা হচ্ছে এটা একটা দেখো নির্দিষ্ট দূরত্বের পরে হচ্ছে, তাহলে এই যে নির্দিষ্ট দূরত্ব থেকে মানে নিউক্লিয়াসের কাছ পর্যন্ত যেতেই হচ্ছে না, তার আগেই এটা বিক্ষেপ ঘটে যাচ্ছে। তাহলে এই যে নির্দিষ্ট দূরত্বের বিক্ষেপ ঘটছে এটাকে ছোট হাতের বি বা সংঘর্ষ ধ্রুবক বলে। কি বলে? সংঘর্ষ ধ্রুবক, অর্থাৎ ইংরেজিতে বলে ইম্প্যাক্ট প্যারামিটার। তাহলে ইম্প্যাক্ট প্যারামিটারকে কি দিয়ে প্রকাশ করা হয়? বি দিয়ে। তাহলে এটা বলতে কি বোঝায় যে এই আলফা কণাগুলোর বেগের ভেক্টরের অর্থাৎ গতিবেগ ভেক্টরের সাথে নিউক্লিয়াসের কেন্দ্রের যে লম্ব দূরত্ব সেটাকেই বলা হয় সংঘর্ষ ধ্রুবক। তাহলে এই সংঘর্ষ ধ্রুবকের ভ্যালুটা কত হয়? এর ভ্যালুটা দেখা যায় যে জেড স্কোয়ার বাই 4πε0 হাফ এম ভি স্কোয়ার, তার সাথে এই দেখো যে কোণে বাঁকছে যদি এই কোণটাকে আমরা থিটা ধরি তাহলে এই কোণের কোয়াট থিটা বাই 2, এটা হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার বা সংঘর্ষ ধ্রুবকের ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটার আর জিরোর ফর্মুলাটার মধ্যে কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ আছে। কি? দেখো কোয়াট থিটা বাই 2 ওখানে ছিল না, আর একটা কি আর জিরোতে দেখো 2z স্কোয়ার ছিল আর এখানে 2টা নেই, তার মানে এখান থেকে এটা সমান আমরা লিখতে পারছি r0/2 cot থিটা বাই 2, অর্থাৎ এটা কি হচ্ছে সংঘর্ষ ধ্রুবক আর এই নিকটবর্তী সান্নিধ্যত দূরত্বের মধ্যে সম্পর্ক। এখন আমাদের দেখতে হচ্ছে এখান থেকে কিছু কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি এই বি এর মান তোমাকে দিতে পারে, কোনটা বলে দেবে, অথবা এটা বলতে পারে যে থিটার কোন মানের জন্য এই বি এর মান 0 হবে। তাহলে কোশ্চেনটা একটু লিখে নাও যে থিটার কোন মানের জন্য বি ইকুয়াল টু 0 হবে। পারবে? তাহলে দেখো বি এর ফর্মুলা কি ছিল যে বি ইকুয়াল টু একবারে শর্টকাটে লিখছি r0/2 cot থিটা বাই 2, তাহলে এটা যদি 0 হয়
তার মানে কি বোঝাচ্ছে যে cot θ/2 এটা 0। আচ্ছা cot কতর মান 0 হয়? cot 90 ডিগ্রির মান 0 হয়। তাহলে cot 90 যদি 0 হয় তাহলে θ/2 সমান কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে θ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কোণে যদি বিক্ষেপ ঘটে অর্থাৎ ওই 1 in 8000 তার ক্ষেত্রে বি এর মান কত হবে? 0। বোঝা গেল? এরপরে আরেক ধরনের কোশ্চেন আসে এখান থেকে, সেটা হচ্ছে দেখো যদি ভালো করে খেয়াল করে দেখি, দেখো এই যে বিক্ষিপ্ত কণাগুলো যেটা দেখো খুব কাছাকাছি আসছে সে বিক্ষিপ্ত হবে এইভাবে, যে একটু দূরে আছে সে বিক্ষিপ্ত হচ্ছে এইভাবে। অর্থাৎ দেখো কোণের ওপর নির্ভর করছে। তাহলে এখানে কোণটা যদি এটা যদি θ1 হয় আর এখানে যে কোণটা এটা যদি θ2 হয়, এখানে যে বিক্ষিপ্ত আলফা কণার সংখ্যা এটা যদি n1 হয় আর এখানে যদি বিক্ষিপ্ত আলফা কণার সংখ্যা n2 হয়, তাহলে কি দেখা যায় যে এদের মধ্যে আমাদের কোণের ওপর এই বিক্ষিপ্ত আলফা কণার সংখ্যাটা নির্ভর করে। সেটা কিভাবে নির্ভর করে? যদি আমরা এইদিকে বিক্ষেপণ কোণ অর্থাৎ থিটাকে প্লট করি আর এইদিকে যদি আমরা আলফা কণার সংখ্যাটাকে প্লট করি, তাহলে এই গ্রাফটা দেখা যায় অনেকটা এই রকম দেখায়, অর্থাৎ অনেকটা প্যারাবোলা বা উপবৃত্তের মতো। তাহলে এইরকম যখনই পাচ্ছি তাহলে এটা কার উপর নির্ভরশীল? এটা দেখা যায় n প্রপোর্শনাল টু হয় 1/sin⁴ θ/2 এটার উপর নির্ভর করে। তাহলে এখন এই n1 n2 এর মধ্যে কোনটা বড় হবে? তাহলে দেখো n2/n1 যদি করি তাহলে এটা সমান কি দাঁড়াবে? যে sin⁴ θ1/2 sin⁴ θ2/2। অর্থাৎ এক্ষেত্রে কোন যার কি হচ্ছে কম তার ক্ষেত্রে n1টা বেশি, অর্থাৎ n2 লেস দ্যান n1, অর্থাৎ বেশি সংখ্যক আলফা কণা কি থাকবে? যে অবিক্ষিপ্ত অবস্থায় থাকার চেষ্টা করবে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন করা যাক, এখান থেকেও কোশ্চেন আসে। কি কোশ্চেন করা যাবে? দেখো যদি বলে দেয় যে থিটা ইকুয়াল টু যখন 60 ডিগ্রি, ঠিক আছে, তখন যদি বিক্ষিপ্ত আলফা কণার সংখ্যা এটা যদি 5 × 10⁵ হয়, তাহলে থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি হলে বিক্ষিপ্ত আলফা কণার সংখ্যা কত হবে? বিক্ষিপ্ত আলফা কণার সংখ্যা কত হবে? পারা যাবে? তাহলে দেখো কিছুক্ষণ আগেই আমরা ফর্মুলা লিখেছি, যে কি লিখেছি? n2/n1 সমানই আমরা কি লিখতে পারি? যে sin⁴ sin⁴ পুরোটা টু দি পাওয়ার 4। এখন দেওয়া আছে দেখো যখন θ1 এটা 60 ডিগ্রি, তখন n1 সমান দেওয়া আছে 5 × 10⁵, আর যখন θ2 এটা ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি, তখন n2 সমান কত? এটা বের করতে হবে। তাহলে এখন আমরা n2 সমান কি লিখতে পারি? তাহলে n2 সমান লিখতে পারি n1 × অর্থাৎ 5 × 10⁵ ইন্টু এটা হচ্ছে সাইন, আচ্ছা θ1 এর মান কত আছে? 60, তাহলে 60/2 কত হবে? 30। তাহলে sin 30 ডিগ্রি বাই এখানে কত আছে? 120/2 অর্থাৎ sin 60 ডিগ্রি পুরোটা টু দি পাওয়ার 4। sin 30 এর মান কত হয়? হাফ। sin 60 এর √3/2। তাহলে দুটো মান যদি বসাই কি হবে? 5 × 10⁵ ইন্টু তাহলে দেখো হাফ আর √3/2 কেটে গিয়ে 1/√3 পুরোটা টু দি পাওয়ার 4। অর্থাৎ এটা সমানই আমরা লিখতে পারি 5 × 10⁵ ইন্টু 1/9, অর্থাৎ কি হবে? 5.5 × 10⁴। তার মানে বিক্ষিপ্ত আলফা কণার সংখ্যা কত হবে 120 ডিগ্রি কোণে? যে 5 × 10⁴। বোঝা গেল? তাহলে এই ধরনের কোশ্চেন আমাদের রাদারফোর্ড মডেল থেকে আসে। এরপর যেটা আমরা দেখছি সেটা হচ্ছে এই রাদারফোর্ড মডেলের মাধ্যমে আমাদের যদি কক্ষস্থিত ইলেকট্রনের শক্তি বের করতে চাই, তাহলে সেটা আমরা কি করে বের করব?
তাহলে আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে কক্ষস্থিত ইলেকট্রনের শক্তি। কার মডেল অনুসারে? রাদারফোর্ড মডেল অনুসারে। তাহলে কক্ষস্থিত ইলেকট্রনের যদি শক্তি দেখি, তাহলে দেখো এটা ধরে নিচ্ছি নিউক্লিয়াস, এর চারদিকে ইলেকট্রন আর ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করছে। কি বেগে? ভি বেগে। তাহলে ইলেকট্রন যদি আর ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে আর নিউক্লিয়াসের আধান ধরছি জেড ই, তাহলে এদের মধ্যে দেখো ইলেকট্রন যেহেতু ঋণাত্মক আধানগ্রস্ত আর নিউক্লিয়াস হচ্ছে কি ধনাত্মক আধানগ্রস্ত, তাহলে এদের মধ্যে কি হবে? আকর্ষণ বল কাজ করবে। তাহলে সেই আকর্ষণ বলের মানটা কত হবে? যেটা সমান হবে ই ইন্টু জেডি বাই 4πε0 আর স্কোয়ার, বা এটা সমানই কি লিখতে পারি? জেড স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার। তাহলে এটা কি পেলাম? আকর্ষণ বলের মান। আর যখনই বৃত্তপথে আবর্তন করে, কি জানি বাইরের দিকে একটা বল কাজ করে, অপকেন্দ্র বল। তাহলে সেই অপকেন্দ্র বলের মান কত হয়? mv² বাই আর। এখন দেখো ইলেকট্রনটা যদি এই নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করছে, তখন দেখো যদি এই এফ এর মান বেশি হয়ে যায়, তাহলে কি হবে? ইলেকট্রনটা আস্তে আস্তে ঘুরতে 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 কোথায় গিয়ে পড়বে? নিউক্লিয়াসে গিয়ে পড়বে। আর যদি অপকেন্দ্র বল বেশি হয়, তাহলে ইলেকট্রন কক্ষপথ ছেড়ে সোজা বাড়িয়ে যাবে। বোঝা গেল? অর্থাৎ সোজা বেরিয়ে পালিয়ে যাবে। তাহলে এইরকম দুটো ঘটনায় কি ঘটছে? কখনো ঘটেনি। তার মানে কি? যে এই দুটো বলের মান সমান। তাহলে এই দুটো বলের মান যদি সমান হয়, তাহলে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে এই এফ সি এটা সমানই হচ্ছে এফ। অর্থাৎ কি লিখতে পাচ্ছি? যে mv² বাই আর এটা সমানই হচ্ছে দেখো জেড স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার। তাহলে দেখো নিচের আর আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কি লিখতে পাচ্ছি? mv² এটা সমানই হচ্ছে জেড স্কোয়ার বাই 4πε0 আর। তাহলে এটা পেয়ে গেলাম কি? mv² এর মানটা। এবার দেখো গতিশক্তির ফর্মুলা কি হয়? যে গতিশক্তি কেই এটা সমান হয় হাফ mv²। অর্থাৎ এই টার্মটাকে যদি হাফ দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো 4 আর 2 গুণ হলে কি হয়ে যাবে? 8। অর্থাৎ জেড স্কোয়ার বাই 8πε0 আর। এটা হয়ে যাবে গতিশক্তির মান। একইভাবে যদি স্থিতিশক্তি বের করি, তাহলে কত হবে? ইলেকট্রনের আধান কি হয়? -e আর নিউক্লিয়াসের প্লাস জেডি বাই 4πε0 আর। অর্থাৎ এটা সমানই আমরা লিখতে পাচ্ছি -জেড² বাই 4πε0 আর। তাহলে দেখো গতিশক্তি পেলাম, স্থিতিশক্তি পেলাম, এই দুটোকে যোগ করলে কি পাওয়া যায়? মোট শক্তি। তাহলে মোট শক্তি ই সমান কি হবে? যে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। অর্থাৎ কি পেয়েছি? জেড² বাই 8πε0 আর -জেড² বাই 4πε0 আর। আচ্ছা এখান থেকে দেখো 4πε0 আর জেড² উপরে এই দুটো কমন নিলে দেখো আসছে কি? হাফ -1। তাহলে হাফ থেকে যদি একবার দিই কি হয়? -হাফ। তাহলে কি দাঁড়াবে? অতএব শক্তিটার মান দাঁড়াচ্ছে -জেড² বাই 8πε0 আর। তাহলে এটা হচ্ছে কি? রাদারফোর্ড মডেল অনুসারে ইলেকট্রনের মোট শক্তির মান। বোঝা গেল? তাহলে এবার আমরা লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে এই রাদারফোর্ড মডেলের ত্রুটি, অর্থাৎ এটার ত্রুটি। আচ্ছা ত্রুটিটা কি দেখি? এরর্স। তাহলে দেখো রাদারফোর্ড মডেল অনুসারে আমরা কি বলছি? যে ইলেকট্রন হচ্ছে কি সব সময় নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করছে। এখন দেখা যায় যে যখন আমরা তড়িৎমক্ষণ নলে হাইড্রোজেন গ্যাসকে পুড়ি, তখন দেখা যায় ওই হাইড্রোজেন গ্যাস থেকে কিছু রশ্মি নির্গত হয়। অর্থাৎ রশ্মি বা আলো বলতে কি বোঝায়? শক্তি। তাহলে এই শক্তিটা হাইড্রোজেন গ্যাসের পরমাণু থেকে বেরোচ্ছে। তাহলে এই পরমাণু থেকে যে শক্তিটা পাচ্ছি, তাহলে এই শক্তিটা কিভাবে পেতে পারি? তাহলে পরমাণু থেকে যদি শক্তি বেরিয়ে যায়, এনার্জি বেরিয়ে যায়, অর্থাৎ এইচ নিউ বেরিয়ে যায়, তাহলে ইলেকট্রনটার কি হবে? গতিশক্তি কমে যাবে। তাপগতিবিদ্যার সূত্র তাই বলবে। তাহলে গতিশক্তি যদি কমে যায়, তাহলে কি বলো? যে বেগ সেটাও কমে যাবে। আর বেগ যদি কমে, অপকেন্দ্র বল কি হবে? কমে যাবে। তাহলে অপকেন্দ্র বল যদি কমে যায়, তাহলে দেখো আকর্ষণ বল তো নিউক্লিয়াসের প্রতি সেটা তো আছে। এখন অপকেন্দ্র বল যদি কমে যায়, আস্তে আস্তে কি দেখা যাবে? নিউক্লিয়াসটা ঘুরতে 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 এসে নিউক্লিয়াসে পতিত হবে।
অর্থাৎ নিউক্লিয়াসে পড়ে যাবে। তাহলে এরকম ঘটনা কখনোই ঘটছে না, তার মানে এটা হচ্ছে কি রাদারফোর্ড মডেলের একটা ভুল। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে দেখো আমাদের যে হাইড্রোজেনের ক্ষেত্রে যে বর্ণালীটা পাওয়া যায় সেটা রাদারফোর্ড মডেল অনুসারে কি হওয়া দরকার, সেটা একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী হবে। নিরবিচ্ছিন্ন বর্ণালী বলতে কি বোঝায়? নিরবিচ্ছিন্ন বর্ণালী বলতে বোঝায় যেখানে সব ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের আলো পাওয়া যাবে। যেমন যদি তুমি ফর এক্সাম্পল একটা সাদা আলো বা হোয়াইট লাইটকে দেখো, তার মধ্যে আমরা কি পাবো? ভিবজিওর অর্থাৎ বেনিয়া সহকলা, অর্থাৎ এখানে আমরা সব বর্ণের আলোই পাবো এবং সব তরঙ্গ দৈর্ঘ্যের আলোই পাচ্ছি। তাহলে সেটা হচ্ছে বেসিক্যালি নিরবিচ্ছিন্ন বর্ণালী। কিন্তু যদি হাইড্রোজেন বর্ণালী যখন দেখা যায় সেটা প্রিজমের মধ্যে দিয়ে যখন পাস করানো হয় দেখা যায় সেক্ষেত্রে কয়েকটা নির্দিষ্ট রেখাই পাওয়া যায়, অর্থাৎ সেটা একটা রেখা বর্ণালী, অর্থাৎ এটা নিরবিচ্ছিন্ন বর্ণালী নয়। হাইড্রোজেন বর্ণালী কি? একটা রেখা বর্ণালী। তার মানে এটাকেও রাদারফোর্ড মডেল ব্যাখ্যা করতে পারছে না, অর্থাৎ এটাই হচ্ছে রাদারফোর্ড মডেলের ভুল বা ত্রুটি। বোঝা গেল? যদি তোমাদের কিছু ডাউট থেকে থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।